আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা লেকচার 7 সাধারণ জ্ঞানের ক্লাস হবে আমাদের। তো আপনারা একটু সবাই আপনাদের বন্ধুবান্ধবদের একটু মেনশন দেবেন। আমাদের আজকে লেকচার 7-এর উপরে ক্লাস হবে। 7-এর টপিকটা হচ্ছে আমাদের সংবিধান। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের কাছে লেকচার শিট রয়েছে, যে বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদ, বাংলাদেশ নির্বাচন, তার বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিগোষ্ঠী যেটা আছে, বিভিন্ন দিবসগুলো সম্পর্কে আছে এবং বিভিন্ন খেলাধুলা সম্পর্কে আমাদের আজকে এই টপিকটা আছে। খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রতি বছর নার্সিংয়ের যে পরীক্ষাগুলো রয়েছে, যেখান থেকে প্রতি বছর সাধারণত আজকের এই ক্লাস করলে আপনারা নিশ্চিতভাবে 4 থেকে 5 নাম্বার প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ সংবিধান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বাংলাদেশের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে সেখান থেকেও পরীক্ষা প্রশ্ন আসে এবং বাংলাদেশ বিভিন্ন দিবসগুলো সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে। কাজে আপনারা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে যদি করতে পারেন, ইনশাল্লাহ আজকে আপনাদের 4 থেকে 5 নাম্বারের মতো আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা একটু আপনাদের যারা বন্ধুবান্ধবরা রয়েছে তাদেরকে একটু মেনশন দেবেন, একটু দ্রুত করতে মেনশন দিবেন এবং সবাইকে আসতে বলুন যে আজকে আমাদের একটা ধামাকা ক্লাস হতে যাচ্ছে। আমরা সংবিধানের উপরে আজকে ক্লাস করাবো। আপনারা একটু সবাই কাইন্ডলি আপনারা একটু দ্রুত গতিতে, একটু দ্রুত আপনারা কে কে জয়েন হয়েছেন, কে কোথা থেকে জয়েন হয়েছেন আমাকে একটু দ্রুত গতিতে জানান। কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে জয়েন হয়েছেন একটু জানাবেন, আমাকে একটু জানাবেন, একটু কাইন্ডলি জানাবেন একটু কে কোথা থেকে যুক্ত হয়েছেন। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মাহি বলছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ইশরাত জাহান ইমা বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না এবং আমাকে দেখতে পাচ্ছ কি না তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাও। তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না, একটু আমাকে দেখতে পাচ্ছ কি না একটু ক্লিয়ারলি জানাও তোমরা আমাকে। আমরা সবাই আসলে ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? আমরা আজকের ক্লাসটা থেকে 4 থেকে 5 নাম্বার তোমাদের সাধারণ জ্ঞান আজকে কমন দেখাবো ইনশাল্লাহ। আজকে এই ক্লাসটা করলে 4 থেকে 5 নাম্বারে তোমরা সাধারণ জ্ঞান কমন পাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, সিলেট থেকে বলছি। মুনা ইসলাম, অসংখ্য ধন্যবাদ, তোমাদের সিলেটে যাওয়ার খুব ইচ্ছা আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ফারহানা আক্তার ফাল্গুনি, ওকে। ইশরাত জাহান ইমা বলছো যে হচ্ছে বরিশাল থেকে। তমাল চৌধুরী বলছো টাঙ্গাইল থেকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। রিমঝিম ইসলাম বলছো আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আমি ফার্মগেট ব্রাঞ্চ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আমি অসংখ্য ভালো আছি। মোসাম্মদ ফাতেমা বেগম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সবাইকে মেনশন দিয়ে জানাচ্ছ। মেহেজাবিন তাবাসসুম মাহি চর ফ্যাশন ভোলা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ মেহেজাবিন। আচ্ছা, এরপরে বলছো যে আমি জামালপুর থেকে দেখছি। সাদিয়া আফরিন, আসসালামু আলাইকুম ভাইয়া। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ ফাতিয়া বেগম বলছো যে আসসালামু আলাইকুম ভাইয়া, আই এম ফ্রম সিলেট। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যেখান থেকে ক্লাস করেছো, স্যার আমি আপনার পাশের রুম থেকে দেখছি। স্যার, ও নো, আচ্ছা এটা তো আমাদের তাহলে শামীম স্যার আমাদেরকে কমেন্ট করেছে। স্যার বলতেছে আমাদের পাশের রুম থেকে দেখছে। শামীম স্যার কিন্তু অসাধারণ ম্যাথ ক্লাস নেয় তোমাদের, তোমরা জানো সবাই যে শামীম স্যার কর্নিয়ার একজন বিশিষ্ট শিক্ষক এবং অসাধারণ জনপ্রিয় শিক্ষক, সারা বাংলাদেশের তুমুল জনপ্রিয় শিক্ষক আমাদের শামীম স্যার। প্রচণ্ড ভালো ক্লাস নেয় ম্যাথমেটিক্সের উপরে, তোমরা সবাই তার ক্লাস করে মুগ্ধ হয়েছো নিশ্চয়ই। ওকে, আমরা আজকে ক্লাস তাহলে লেকচার 7, ঠিক আছে? তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। আমরা এখন ক্লাসে শুরু করব, ঠিক আছে? আমরা এখন ক্লাস শুরু করব আমরা। ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি বরিশাল থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া সুলতানা, ওকে। আচ্ছা, খাদিজাতুল কুবরা তানি বলছো আমি সিলেট থেকে বলছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শামীম স্যার অনেক ভালো বোঝায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা তাহলে ক্লাসে একটু প্রবেশ করি। ক্লাসে প্রবেশ করে আমরা একটু আজকে যে টপিকটা রয়েছে আমাদের সংবিধান, আমরা সংবিধান সম্পর্কে একটু
এটি সংবিধান সম্পর্কে একটু আলোচনা করব। তোমরা সবাই জানো যে সংবিধান তোমাদের পরীক্ষা থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন আসে যে এই বাংলাদেশের সংবিধান। তো তোমরা একটা কাজ করো, আমরা একটু খাতা কলম নিয়ে আগে একটু সংবিধানটা বুঝি, দেন তোমাদেরকে লেকচার শিট আমি দাগাই দেবো। ওকে, আগে আমরা টপিকটা খাতা কলম নিয়ে একটু বুঝবো, তারপরে দেন তোমাদের কী কী করবো বলো, লেকচার শিট দাগাই দেবো। ঠিক আছে, তোমাদের যে লেকচার শিটটা রয়েছে নিশ্চয়ই সবার কাছে লেকচার শিট রয়েছে, আমি লেকচার শিট তোমাদেরকে দাগাই দিব। তার আগে একটু তোমরা খাতা কলম বের করবে, কাইন্ডলি একটু খাতা কলম সবাই বের করে নাও, তো একটু খাতা কলমটা বের করে নাও। ওকে, আচ্ছা দেখো আজকে যেটা শিখবো সেটা হইতেছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান তোমরা সবাই জানো যে বাংলাদেশের কি বলো তো সংবিধান, তাহলে বাংলাদেশের সংবিধান, ক্লিয়ার? তাহলে বাংলাদেশের সংবিধান। ওকে, একটু লক্ষ্য করো সবাই, তাহলে বাংলাদেশের যে সংবিধানটা রয়েছে আমরা এই সংবিধান সম্পর্কে আজকে একটু পড়াশোনা করব। একটু লক্ষ্য করো, এই ক্লাসটা তুমি যদি করো সংবিধানের উপরে তোমার যত যাবতীয় সমস্যা রয়েছে, আমি নাসির তোমাকে বলছি যে তোমাদের সংবিধানে আর নেক্সট টাইম আর কোথাও পড়তে হবে না বা কোথাও এক্সট্রা করে পড়তে হবে না, সংবিধানে আমরা যাবতীয় ইনফরমেশন শিখবো। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি ক্লাসে একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আচ্ছা এবার দেখো একটু লক্ষ্য করো সবাই, সবাই একটু লক্ষ্য করো যে পৃথিবীর, লেখো সবাই, পৃথিবীর প্রথম পৃথিবীর, লেখো পৃথিবীর প্রথম লিখিত সনদ, তার নাম মদিনা সনদ। তোমরা ক্লাসে শুরু থেকে যে যতজন ছিলা শেষ পর্যন্ত থাকবা, এই প্রতিজ্ঞাবদ্ধ হও। আজকের ক্লাসে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে আমরা একদম A to Z পড়াশোনা করব, A to Z পড়াশোনা করব। ঠিক আছে, তাহলে পৃথিবীর প্রথম লিখিত সনদ বলো তো, তার নাম কি? মদিনা সনদ। তাহলে পৃথিবীর প্রথম লিখিত সনদ হচ্ছে মদিনা সনদ। তোমরা আমাদের দেখো তো, আমরা হেডলাইনে কি বলেছি? আমরা বাংলাদেশের সংবিধান বলেছি। তাহলে সংবিধান মানে কি? প্রশ্ন হইতেছে সংবিধান কাকে বলে, সংবিধান বলতে কি বোঝো, আগে এটা বোঝো। সংবিধান হইতেছে রাষ্ট্রের, যে একটা রাষ্ট্র থাকবে ওই রাষ্ট্রের সর্বোচ্চ যে আইন বা দলিল আছে তাকে বলা হয় সংবিধান। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিলকে বুঝায়। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিলকে বুঝায়, তাকে কি বলা হয় বলো তো? সংবিধান। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিলকে বুঝায়, তার নাম হইতেছে সংবিধান। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা দলিলকে বুঝায় সংবিধান। ক্লিয়ার? এরপরে লিখবা যে বাংলাদেশের প্রথম লিখিত সনদ, পৃথিবীর প্রথম লিখিত সনদ, তার নাম মদিনা সনদ। আচ্ছা, সংবিধান লেখো, সংবিধান দুই ধরনের, লেখো সংবিধান দুই ধরনের, একটা হইতেছে লিখিত, একটা হইতেছে সুপরিবর্তনীয় সংবিধান, সুপরিবর্তনীয়। তাহলে লেখো সুপরিবর্তনীয়। আরেকটা লিখবা হইতেছে দুষ্পরিবর্তনীয়, তাহলে দুষ্পরিবর্তনীয়। তাহলে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। তোমরা জানো সকলে সুপরিবর্তনীয় হইতেছে যা সহজে পরিবর্তন করা যায় তা হচ্ছে সুপরিবর্তনীয়, আর যা সহজে পরিবর্তন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। তাহলে দেখো সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। তাহলে সংবিধান যা সহজে পরিবর্তন করা যায় তাকে বলা হয় সুপরিবর্তনীয়, যা সহজে পরিবর্তন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। আবার সংবিধান তোমরা জানো সবাই, অনেকের মনে একটু খুঁজখুঁজ করতেছে না, ভাইয়া সংবিধানটা দুই ধরনের, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। হ্যাঁ, ওটাই শিখবা। আসো বলতেছি লেখার উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। তাহলে লেখার উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। তাহলে লেখার উপর ভিত্তি করে সংবিধান কয় ধরনের বলো তো? দুই ধরনের। তাহলে লেখার উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। তাহলে লেখার উপর ভিত্তি করে সংবিধান দুই ধরনের। একটা হইতেছে লিখিত সংবিধান, তাহলে লিখিত সংবিধান। আরেকটা হইতেছে অলিখিত সংবিধান। তাহলে অলিখিত সংবিধান, তাহলে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। তোমরা কি এতটুকু লিখেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, তোমাদের লেখা হয়েছে কিনা।
ওকে, তোমরা কি লিখতে পারতেছো? সু দ্বারা উত্তম বুঝায়, এখানে সু থেকে মনে রাখা উচিত। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। আচ্ছা, এবার ভাইয়া স্ক্রিনশট নিব। ওকে, ঠিক আছে, নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিও না এত বেশি, তোমরা একটু খাতার মধ্যে লেখার চেষ্টা করো, একটু খাতায় লেখার চেষ্টা করো, তাহলে মনে থাকবে বেশি। সাধারণ জ্ঞান তো একটু লিখে লিখে পড়লে মনে থাকে বেশি, বুঝতে পারছো? স্ক্রিনশট নিও না, এটা ফাঁকি ঝুঁকির কাজ। একটু লিখে ফেলো আপুরা, ভাইয়ারা একটু কষ্ট করে লিখে ফেলো, কারণ লিখলে তোমাদেরই সুবিধা হবে, দিন শেষে তোমাদেরই সুবিধা, আমার কিছু না, তোমাদেরই সুবিধা হবে। তাহলে পড়াগুলো অ্যাটলিস্ট মনে থাকবে, বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা বললাম যা সহজে পরিবর্তন করা যায় যা সুপরিবর্তনীয়, আর যা সহজে পরিবর্তন করা যায় না তা দুষ্পরিবর্তনীয়। লেখার উপর সংবিধান দুই ধরনের, লিখিত আর অলিখিত। তাহলে লিখিত সংবিধান, তাহলে বোঝো পৃথিবীর মধ্যে তোমরা জানো সবাই 195টা রাষ্ট্র রয়েছে, স্বাধীন রাষ্ট্র রয়েছে, তাই না? এদের মধ্যে মজার ব্যাপারটা হইতেছে, এদের মধ্যে বেশিরভাগ 90% দেশগুলোর হইতেছে লিখিত সংবিধান, আর শুধুমাত্র 5টা দেশের সংবিধান রয়েছে যারা অলিখিত। তাহলে লেখো অলিখিত, তাহলে 5টা দেশের সংবিধান, তাহলে অলিখিত সংবিধানের দেশ, অলিখিত সংবিধানের দেশ, তাহলে অলিখিত সংবিধানের দেশ। তাহলে কারা কারা বলো তো অলিখিত সংবিধানের দেশ কারা? একটা হইতেছে অলিখিত সংবিধানের দেশ হচ্ছে সৌদি আরব, তোমরা জানো সবাই, বেসিক ইনফরমেশন, সৌদি আরব। 2 নাম্বার কি? 2 নাম্বার হইতেছে যুক্তরাজ্য, তাহলে যুক্তরাজ্য বা কি বলতো ব্রিটেন, তাহলে যুক্তরাজ্য বা ব্রিটেন, ক্লিয়ার? তাহলে যুক্তরাজ্য বা ব্রিটেন। 3 নাম্বারটা কি বলতো? 3 নাম্বারটা হইতেছে স্পেন, 3 নাম্বার কি? স্পেন। 4 নাম্বার হইতেছে নিউজিল্যান্ড। আচ্ছা, আর 5 নাম্বারটা হইতেছে ইসরায়েল। তোমরা জানো মধ্যপ্রাচ্যের ক্যান্সার নামে খ্যাত ইসরায়েল, ক্লিয়ার? তাহলে এই 5টা রাষ্ট্র হইতেছে অলিখিত সংবিধানের দেশ। তাহলে অলিখিত সংবিধানের দেশ কয়টা বলো সবাই? কয়টা? 5টা। বলো সবাই কয়টা বলো তো? 5টা। তাহলে অলিখিত সংবিধানের দেশ 5টা। অলিখিত সংবিধানের দেশ কয়টা? 5টা। তাহলে অলিখিত সংবিধানের দেশ কয়টা বলো তো ভাইয়া? 5টা। তাহলে অলিখিত সংবিধানের দেশ কয়টা? 5টা। তাহলে অলিখিত সংবিধানের দেশ 5টা। ক্লিয়ার? বলো, বুঝতে পারছো? তাহলে লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধানটা দেখো তো এর মাঝখানে কি আছে? নাই। তার মানে বাংলাদেশের সংবিধানটা কি হবে বলো তো? তাহলে বাংলাদেশের সংবিধানটা কি হবে? তাহলে বাংলাদেশের সংবিধানটা লিখিত সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান, তাহলে বাংলাদেশের সংবিধান কি হবে বলো? তোমরাই বলো। তাহলে বাংলাদেশ সংবিধান লিখিত, আর হইতেছে আর কি বলতো? দুষ্পরিবর্তনীয়। তাহলে বাংলাদেশ সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। তাহলে লিখিত ও দুষ্পরিবর্তনীয়। তাহলে দেখো, বাংলাদেশ সংবিধান চাইলে পরিবর্তন করা যায় না। বাংলাদেশ সংবিধান চাইলে কি করা যায় না বলো? পরিবর্তন করা যায় না। তাহলে বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। তাহলে বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়, যা সহজে পরিবর্তন করা যায় না। বুঝতে পারছো আমার কথা? তাহলে এইটা দেখো, তাহলে এটা তোমরা লেখা হয়ে গেছে। আচ্ছা, লেখা হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমি পরে নেক্সট পৃষ্ঠা করলাম। দেখো, তাহলে বাংলাদেশের সংবিধান, তাহলে বাংলাদেশের সংবিধানের প্রকৃতি, তাহলে বাংলাদেশ সংবিধানের প্রকৃতি কেমন? তাহলে বাংলাদেশ সংবিধানের প্রকৃতি হইতেছে প্রকৃতি, তাহলে বাংলাদেশ সংবিধানের প্রকৃতি, তাহলে প্রকৃতি লিখিত ও দুষ্পরিবর্তনীয়, যেটা লিখে দিলাম একটু আগে। তাহলে লিখিত ও কি বলতো? লিখিত। তাহলে লিখিত ও দুষ্পরিবর্তনীয়, তাহলে দুষ্পরিবর্তনীয়, তাহলে লিখিত ও দুষ্পরিবর্তনীয়, ক্লিয়ার? তাহলে বাংলাদেশ সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। আচ্ছা, এবার জানো পৃথিবীর সবচেয়ে বড়
বড় সংবিধানের দেশ, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ, পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ ভারত। পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ কে বলতো? ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আচ্ছা, আর হইতেছে পৃথিবীর সবচেয়ে ছোট বা প্রাচীনতম সংবিধানের দেশ, তা হইতেছে যুক্তরাষ্ট্র, দ্যাট মিনস আমেরিকা। তোমরা জানো সবাই যুক্তরাষ্ট্র। তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধান কয়টা বলো তো? কয়টা অনুচ্ছেদ আছে? কয়টা? 7টা মাত্র অনুচ্ছেদ রয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের অনুচ্ছেদ কয়টা বলো তো ভাইয়া? 7টা। আচ্ছা, তাহলে দেখো বাংলাদেশ সংবিধান সবচেয়ে বড় সংবিধানের দেশ ভারত। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ ভারত। আর পৃথিবীর সবচেয়ে ছোট বা প্রাচীনতম সংবিধানের দেশ যুক্তরাষ্ট্র। আচ্ছা, এরপর লিখবা যে পৃথিবীর শান্তির সংবিধান বলা হয় শান্তির সংবিধান বলা হয়। তোমরাই বলো তো কাকে বলা হবে? বলো। জাপানকে। কাকে বলো তো? জাপানকে। তাহলে শান্তির সংবিধান বলা হয় কাকে? জাপানকে। তাহলে জাপান। তাহলে শান্তির সংবিধান কোনটা? জাপান। কেন? হিরোশিমা নাগাসাকিতে যে পরিমাণ বোমা মারছিল জাপানকে, এই বোমা খাওয়ার কারণে পরবর্তীতে জাপান বলে ভাইয়া মাফ চাই, দোয়াও চাই, তোমাদের কাছ থেকে আমি আর পৃথিবীতে কোনো যুদ্ধ করতেছি না, আমি আর কোনো যুদ্ধের সাথে জড়িত হচ্ছি না। কেন? কারণটা হইতেছে আমি আর যুদ্ধের সাথে জড়িত হব না। কি কারণে? কারণ আমাদের হিরোশিমা নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে যে মারটা মেরেছে এরা, যে যুক্তরাষ্ট্র যে বোমাগুলো ফেলেছে হিরোশিমা নাগাসাকি, লিটল বয় এবং ফ্যাটম্যান, তার কারণে আমরা কি করব না বলো তো? আর যুদ্ধ করব না। আমাদের সংবিধান আর যুদ্ধের কথা নাই। তোমরা দেখো পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের সাথে বর্তমানে যুদ্ধ হচ্ছে। দেখো যে কাদের সাথে যুদ্ধ হচ্ছে তোমরা জানো সবাই। দেখো এর সাথে যুদ্ধ হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে মাঝে মাঝে যুদ্ধ হওয়া না হলেও কিন্তু যুদ্ধের আভাস পাওয়া যায়। তারা ইন্ধন যোগাচ্ছে। ইসরায়েলের সাথে হচ্ছে, চীনের সাথে হইতেছে, রাশিয়ার সাথে হইতেছে, বড় বড় রাষ্ট্রগুলোর সাথে হইতেছে। কিন্তু জাপানের কোথাও তুমি নাম খুঁজে পাবা না। কোনো জায়গাতে তুমি জাপানের নাম খুঁজে পাবা না। বুঝতে পারছি? তাহলে জাপানের নাম জায়গায় খুঁজে পাওয়া যায় না। তার মানে দেখো শান্তির সংবিধান বলা হয় কাকে? জাপানকে। মনে থাকবে? তাহলে বলো, আমার সাথে মুখস্থ করো। সবচেয়ে বড় সংবিধানের দেশ কোনটা? ভারত। সবচেয়ে ছোট বা প্রাচীনতম সংবিধানের দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে শান্তির সংবিধান কোনটা বলো? তার নাম হইতেছে জাপান। বলো এটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো তো একটু। তোমরা এতটুকু বুঝছো কিনা? একটু বলো তো আমাকে, তোমরা এতটুকু বুঝছো কিনা? হ্যাঁ, ভয় পাইছে। ওকে, সুইটি আক্তার, আমি মনে হয় একটু লেট করে ফেলছি অবু, একটু বেশি না, অল্প একটু। তুমি এখন থেকে ক্লাস শুরু করলেও তাও অনেকটা ক্লাস করতে পারবা। ওকে, একটু লেট করছো, বেশি লেট করো নি। ওকে, ঠিক আছে। তোমরা একটু বলো তোমরা বুঝতে পারছো কি না, ক্লিয়ারলি বুঝতেছো কি না একটু আমাকে বলো। সবাই একটু ক্লিয়ারলি বুঝতেছো কি না একটু বলো আমাকে। ক্লিয়ারলি বুঝতেছো কি না একটু বলো তো ভাইয়া। ক্লিয়ারলি বুঝছো কি না দেখি, কে কে বুঝছো। কে ভাইয়া বুঝছো? গ্রাফিক্স
হো হো ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার শার্টটা আমার পছন্দ হয়েছে। আরে এটা তো শামীম ভাই দেখছি, শামীম ভাই আমাদের ক্লাস করছে, শামীম ভাই। আচ্ছা ঠিক আছে, দেখো একটু লক্ষ্য করো, তাহলে আমরা মোটামুটি তাহলে বাংলাদেশ সংবিধান সম্পর্কে বললাম বা পৃথিবীর সংবিধান সম্পর্কে বললাম। শোনো ভাইয়া, তাহলে দেখো একটু লক্ষ্য করো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধানের দেশ কোনটা বলো তো? ভারত। আর পৃথিবীর সবচেয়ে ছোট সংবিধানের দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। তাহলে এখন প্রশ্ন হইতেছে ভাইয়া, বাংলাদেশের সংবিধানটা, তাহলে বাংলাদেশের সংবিধান দুইটি দেশের আদলে, কয়টি দেশ বলো তো? দুইটি দেশের আদলে দুইটি দেশের আদলে মানে বোঝো, মানে অনুকরণে আর কি, অনুকরণে আদলে তৈরি করা হয় রচিত করা হয় বা রচনা করা হয়। দুইটি দেশের আদলে রচনা বা রচিত করা হয়, লেখো রচনা করা হয়। তাহলে কারা কারা কোন দুইটা দেশ বলো তো? কোন দুইটা দেশ হবে? একটা হইতেছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আর একটা হইতেছে কে বলো তো? ব্রিটেন। আর এটা কে বলো তো? ব্রিটেন। কারণ দেখবা আমাদের সংবিধান না, শুধুমাত্র আমাদের বিভিন্ন আইন কানুনগুলো যেগুলো ল আছে, যেমন পুলিশি ব্যবস্থায়, যেমন যদি বলি পুলিশি ব্যবস্থায়, এরপরে দেন আবার যদি বলি তোমাদের হচ্ছে বিভিন্ন দলিল দস্তাবেজ যেগুলো আছে এগুলোতে সব মিলায় যদি তুমি দেখো, একটু লক্ষ্য করো, এগুলোতে এখনও ব্রিটিশদের দ্বারা শাসিত যে আইনগুলো আছে ওইগুলোই পরিচালিত হইতেছে। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা ব্রিটিশদের দ্বারা প্রায় টানা 200 বছর আমাদেরকে তারা শাসন করছে, যারা 200 বছর, টানা 200 বছর, প্রায় 200, অ্যাকচুয়ালি তারা 190 বছর শাসন করছে। কিন্তু এই যে 200 বছর শাসন করছে, তখন তাদের যে সংবিধানটা, তখন তারা যে নিয়ম কানুনগুলো প্রচলিত ছিল, ওই নিয়ম কানুনগুলো এখনো দেখবা অনেক অংশ আছে। এরপরে বলছি কি, ভারত, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তো কাজেই ভারতের সাথে আমাদের একটা ভালো একটা ভৌগোলিকভাবে, যেটাকে বলা হয় জিওগ্রাফিক্যালি, যে আমাদের যে ভূ রাজনীতির ব্যাপার থাকে, এই ক্ষেত্রে আমাদের কাছে ভারত একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মনে হয়। তো কাজে ওই জন্য, আর এছাড়াও পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধানের দেশ, তার নাম ভারত। তো কাজে ভারতের সংবিধান আর ব্রিটেনের সংবিধানটা, দুইটা দেশের সংবিধান তারা মিশ্রণ করছে। তারা দেখছে যে আচ্ছা ওকে ডান, এই ডান করার পর তারপরে তারা এই দুইটা দেশের আদলে করে আমাদের সংবিধানটা তৈরি করছে। ক্লিয়ার? বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা এবার দেখো, এবার কি বলছে দেখো, রাষ্ট্র কর্তৃক, তোমরা একটা উক্তি লেখো, রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত, তাহলে পছন্দকৃত জীবন বিধানকে, তাহলে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানকে বলা হয় সংবিধান। তাহলে বলা হয় কি বলতো? সংবিধান। বলেছেন কে বলেছেন বলো? কে বলেছেন কে বলো তো? অ্যারিস্টটল। কে বলেছেন বলো? অ্যারিস্টটল। তাহলে বলেছেন কে? অ্যারিস্টটল। ঠিক আছে, অ্যারিস্টটল। ওকে, তাহলে বলছে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানকে কি বলা হয়? জীবন বিধানই হলো সংবিধান, বা জীবন বিধানই হলো লেখো, জীবন বিধানই, একই কথা, জীবন বিধানই হলো সংবিধান। তাহলে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানই হলো কি বলো? সংবিধান। তাহলে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানই হলো কি বলো? সংবিধান। তাহলে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানই হলো কি বলো? সংবিধান। বুঝাইতে পারছি? তোমরা কি বুঝতেছো সবাই? ওকে, রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানই হলো কি বলো ভাইয়া? সংবিধান। তাহলে রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবন বিধানই হলো কি? সংবিধান। ওকে স্যার, কই গেলাম? না অ্যারিস্টটল বলেছেন, অ্যারিস্টটল। ঠিক আছে, আচ্ছা একই কথা, উচ্চারণ বানান একই রকম ভাইয়া, একই রকম, ওর আলাদা তেমন কোনো কিছু নাই। বুঝতে পারছো? এমন আহামরি কিছু না, এরকম লেখো অ্যারিস্টটল লিখছো। আচ্ছা এবার লেখো যে বাংলাদেশ সংবিধান, লেখো বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে
দেখো বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। দেখো বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। তাহলে বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে কি দিয়ে বলো তো? প্রস্তাবনা দিয়ে। এরপর লেখো তাহলে প্রস্তাবনা দিয়ে। খুব মনোযোগ দিয়ে একটু শোনো, প্রস্তাবনা মানে কি? প্রস্তাবনা বলতে কি বুঝায় তোমরা জানো সবাই, যারা তোমরা মুসলমান রয়েছো, মুসলমান ধর্মের যারা অনুসারী রয়েছে, তোমাদের মধ্যে তোমরা সকল কাজ শুরু করার আগে সবাই একবার হলেও বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলো কি না? আমাকে বলো, বলো কি না? তাহলে বলো যে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করে দিয়েছে, তাই তো? বা পরম করুণাময় দয়ালু সৃষ্টিকর্তার নামে শুরু করতেছে, বা সৃষ্টিকর্তার নামে শুরু করতেছে। এটাই হইতেছে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা। তাহলে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কয়টা? একটা। তাহলে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা কয়টি? একটি। তাহলে সংবিধানের প্রস্তাবনা একটি, তার মানে সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। দেখো আমাদের রাষ্ট্রধর্ম হচ্ছে কি? ইসলাম। তো ইসলাম যেহেতু রাষ্ট্রধর্ম, তাহলে ওই জন্য প্রস্তাবনাটাও ইসলাম ধর্মের অনুসারে শুরু হয়েছে। তাহলে সংবিধান শুরু হয়েছে, সবাই বলো সংবিধান শুরু হয়েছে কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার বলছি সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে। তাহলে যদি শুরু হয় বাবা, শেষ হবে না? বলো শেষ হবে না? তাহলে শেষ হয়েছে। তাহলে শেষ হয়েছে কি দিয়ে বলো তো? তফসিল দিয়ে। তাহলে তফসিল দিয়ে। তাহলে সংবিধান শুরু হয়েছে কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। আর শেষ হয়েছে তফসিল দিয়ে। তাহলে বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে তফসিল দিয়ে। এখন মজা হইতেছে, মজার ব্যাপারটা হইতেছে ভাইয়া আমরা তো তফসিল বুঝি না, একটু তফসিল বুঝিয়ে দেন। তফসিল মানে হইতেছে ব্যাখ্যা বা বিবরণী। ব্যাখ্যা বাবা বলো তো কি দাও? বিবরণী। মানে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদের মধ্যে এমন বিষয় নাই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু থাকা দরকার ছিল, কিন্তু ওইটা নাই। তাহলে এমন যদি কোনো এমন যদি অনুচ্ছেদ হয় বা এমন যদি টপিক হয়, তাহলে সেটা তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে বাংলাদেশ সংবিধানের তফসিল কয়টা? তাহলে তফসিল হতেছে 7টা। তাহলে সব তফসিল কয়টা বলো তো? 7টা। তাহলে বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, বাংলাদেশ সংবিধান শেষ হয়েছে তফসিল দিয়ে। তাহলে প্রস্তাবনা একটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আর তফসিল হইতেছে কি? এটা 7টা। এখন তফসিলগুলো ভাইয়া, তফসিলগুলো কি আমাদের লাগবে? আগে তফসিল লাগতো, এখন বর্তমান প্রেক্ষাপটে সরকার পরিবর্তন হওয়ার সাথে তফসিলগুলো লাগবে না। তফসিল গুরুত্বপূর্ণ ছিল 5, 6, 7 এই 3টা আমরা পড়াইতাম। কেন? এই 3টা হইতেছে তফসিল। 7ই মার্চের ভাষণ ছিল 5 নাম্বার। তারপরে তোমার হইতেছে 6 নাম্বার ছিল হইতেছে 25শে মার্চ বা 26শে মার্চের ঘটনা ছিল। আর 7 নম্বর ছিল 10 এপ্রিলের ঘটনা, মুজিবনগর সরকার যেটা গঠন করা হয়েছিল। তাহলে এই যে বোঝো আগে, এই যে তফসিলগুলো দেখো 7ই মার্চের যে বঙ্গবন্ধুর ভাষণ ছিল, তার মানে ওইটা ইতিহাস হিসাবে তুমি যদি পর্যালোচনা করো, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক পর্যালোচনা না করে যদি ইতিহাস দিয়ে চিন্তা করো, তাহলে ওটা গুরুত্বপূর্ণ ছিল, তাই না? বা ওটা গুরুত্বপূর্ণ মধ্যে বলা চলে। তাহলে দেখো ওটা কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ নাই। তাহলে সংবিধানের কোথাও কি নাই বলো? উল্লেখ নাই। কিন্তু সংবিধানের কোথাও কি নাই বলো? উল্লেখ নাই। কিন্তু 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 ওইটাই তফসিল আকারে পরবর্তীতে পরিবর্ধন করে বা পরিমার্জন করে বা ব্যাখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, সেটাই হচ্ছে তফসিল। বুঝাইতে পারছি? তাহলে বাংলাদেশ সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে, শেষ হয়েছে তফসিল দিয়ে। তাহলে তফসিল 7টা, প্রস্তাবনা একটা, প্রস্তাবনা একটা। তাহলে বাংলাদেশ সংবিধানে, এবার লেখো বাংলাদেশের সংবিধানের, তাহলে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। তাহলে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য 12টি। তাহলে সংবিধানের বৈশিষ্ট্য কতটি বলো তো? 12টি। আচ্ছা, এবার লিখবা তাহলে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য 12টি। তাহলে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্য কতটি ভাইয়া? 12টি। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো, ক্লাস থেকে নড়াচড়া করো না। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, আমি তোমাকে নাসির গ্যারান্টি দিতেছি তোমার সংবিধানে আর কোনো ঝামেলা হবে না। যদি ঝামেলা হয়, আমি তোমাকে আমি চিপস কেনার টাকা পাঠিয়ে দেবো। বেশি টাকা পয়সার মালিক না আমি, এই জন্য বেশি কিছু না, চিপস কেনার টাকা পাঠিয়ে দেবো। তুমি আমাকে বলবা যে ভাই আপনার ক্লাস আমি শুধুমাত্র করছি, আপনি আমারে টাকা পাঠিয়ে দেন। বুঝতে পারছো? চিপস খাওয়ার টাকা পাঠিয়ে দেবো, শিওর থাইকো। তাহলে পুরা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। যদি সংবিধান না বোঝো তারপরে তুমি আমার সাথে বললো, আমি তোমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাবো, তুমি আমার ইচ্ছা মতো গালিগালাজ করো। তাহলে আগে তাও ক্লাসটা করো মনোযোগ দিয়ে, ঠিক আছে? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো কি বলছে,
আচ্ছা, ওকে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনতেছো? আচ্ছা, অনেকেই মনোযোগ দিয়ে শুনতেছো। ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত করবা, তোমরা কথা দিচ্ছ, কিন্তু তোমরা কিন্তু কথা দিয়েছো শেষ পর্যন্ত করবা ক্লাসটা। তাহলে দেখো, সংবিধানের বৈশিষ্ট্য কয়টা ভাইয়া বলো তো? 12টা। আচ্ছা, তোমরা সবাই জানো সংবিধানের ভাষা রয়েছে 2টা ভাষা। কয়টা ভাষা বলো তো? সংবিধানের ভাষা কয়টা? তাহলে বাংলাদেশের সংবিধানের ভাষা হইতেছে, বাংলাদেশের সংবিধানের ভাষা কয়টা বলো তো? বাংলাদেশের সংবিধানের ভাষা 2টি। সংবিধানের ভাষা কয়টি? 2টি। একটা হইতেছে ইংরেজি ভাষা, একটা হইতেছে বাংলা ভাষা। এটা ইংরেজি ভাষা, এটা কি ভাষা বলো? বাংলা ভাষা। এটা ইংরেজি, একটা কি বলো তো? ইংরেজি। আর একটা কি বলো? বাংলা। আর এটা হইতেছে বাংলা। তাহলে ইংরেজি আর কি বলো? বাংলা। আগে প্রথমে সংবিধানটা ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে, এই জন্য ইংরেজি ভাষা। পরবর্তীতে এইটা আমরা যেহেতু ইংরেজি ভাষায় কথা বলতে পারি না, তো কাজেই এইটাকে পরবর্তীতে অনুবাদ করা হয়েছে। তার অনুবাদ করা হয়েছে কোন ভাষায়? বাংলা ভাষায়। বুঝতে পারছি? তাহলে বলো, কি বললাম? সংবিধানের ভাষা 2টা, একটা হইতেছে ইংরেজি, একটা বাংলা। তাহলে ইংরেজি ভাষায় কি করছে? প্রথমে কাজ করছে, তাহলে ইংরেজি ভাষা রচনা করছে, যাতে বিশ্ববাসী বুঝতে পারে যে বাংলাদেশে একটা সংবিধান রচনা হয়েছে, কনস্টিটিউশন রচনা হয়েছে। তাহলে পরবর্তীতে কি করছে বলো? বাংলা ভাষায় অনুবাদ করছে। বুঝাইতে পারছি? ওকে, আশা করি তোমরা এটা বুঝছো। এবার আসো পরবর্তীতে, তাহলে তোমাদের একটু লেখা হয়ে গেলে তোমরা পরবর্তীতে আমরা আবার নেক্সট আগাবো। ওকে ওকে ওকে, তোমাদের পড়াশোনা তোমরা কি বুঝতেছো কিনা? আমাকে তো কিছুই বললাম না। তফসিল এখন বিদেশে, তফসিল বিদেশে, বাংলা ও ইংরেজি। আচ্ছা, এদের গালি গালাজ কইরো না, বাদ দাও। দালাল বইরো না, বাদ দাও। ক্লাস করতে আসছি, ক্লাস করি। এই স্বৈরাচারের দালাল, এ ওর দালাল, ও ওর দালাল, সবাই সবার দালাল, বাদ দাও। এগুলো কেউ কারো বলিও না, ঠিক আছে? আমরা ক্লাস করার মালিক, ক্লাস করি, ঠিক আছে? পরীক্ষায় যেটা আসবে আমরা সেটা শিখি। আমি তো তোমাদের বাড়তি একটা সরকার বিরোধী বা সরকারের পক্ষে বিপক্ষে একটা কোনো কথা বলিনি, বলছি? তাহলে এগুলো বাদ, এগুলো আমাদের পড়ার অন্তর্ভুক্ত না। বুঝতে পারছো? তোমাদের পরীক্ষায় এগুলো আসবে না। পরীক্ষায় আসবে সংবিধানের ভাষা কয়টা বলো? সংবিধানের ভাষা 2টা, এটা বাংলা, কি বলো? ইংরেজি ভাষা। তাহলে বাংলা ভাষা ও ইংরেজি ভাষা। আমি তাহলে নেক্সট লেখা লিখলাম আবার। ওকে, এবার দেখো, তাহলে সংবিধানের ভাষা কয়টা বলছি বাবারা বলেন তো? 2টা ভাষা। এই যে সংবিধানটা আছে, এই যে বাংলাদেশের সংবিধানটা আছে, এই সংবিধানটা সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণ তাহলে সংরক্ষণ করা হয়েছে। তাহলে সংবিধানের লেখো, সংবিধানের সংরক্ষণ লেখার দরকার নেই, সংবিধানের অভিভাবক লেখো, সংবিধানের অভিভাবক। তাহলে সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক। রক্ষক, তাহলে সংবিধানটা রক্ষা করতেছে কে? তাহলে রক্ষক, তার নাম হইতেছে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট, তাহলে সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক, তাহলে হচ্ছে রক্ষক, এবং তার নাম কি বলতো? সুপ্রিম কোর্ট। তাহলে সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক ও রক্ষক হইতেছে কে বলতো? রক্ষক হইতেছে সুপ্রিম কোর্ট। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি বাবারা বলেন তো? সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট হইতেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তাহলে বাংলাদেশ সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারক এবং রক্ষক কে বলেন তো? সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তার মানে সংবিধানে যাই কিছু হবে সব সুপ্রিম কোর্ট তার ব্যাখ্যা প্রদান করবে, যাই কিছু হবে সুপ্রিম কোর্ট তার দায়িত্ব ভার নেবে। বুঝাতে পারছি? ওকে, এবার দেখেন, তাহলে সংবিধানের রক্ষাকারক, ব্যাখ্যক এবং অভিভাবককে সুপ্রিম কোর্ট। সংবিধান, এই যে বাংলাদেশের সংবিধান যেটা ছিল এইটা সংরক্ষণ করা আছে। তাহলে সংবিধান সংরক্ষণ করে রাখা হয়েছে। তাহলে সংবিধান সংরক্ষণ, তাহলে সংগ্রহ বা সংরক্ষণ, তাহলে সংরক্ষণ লেখো, সংরক্ষণ করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে। তাহলে সংরক্ষণ করে রাখা হয়েছে কোথায় বাবারা বলেন তো? সংরক্ষণ করে রাখা হয়েছে জাতীয় জাদুঘর। লেখেন জাতীয় জাদুঘর। তাহলে জাতীয় জাদুঘর,
তাহলে জাতীয় জাদুঘর কোথায় বলেন তো বাবারা একটু? জাতীয় জাদুঘর কোথায়? জাতীয় জাদুঘর হইতেছে শাহবাগে। তাহলে জাতীয় জাদুঘর কোথায়? শাহবাগে। তো জাতীয় জাদুঘর কোথায়? শাহবাগে। আপনারা একটু আমাকে এর সঙ্গে বলবেন বাংলাদেশের সবার প্রথম, তাহলে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘরের নাম কি? বাংলাদেশ সর্বপ্রথম জাদুঘরের নাম কি বলেন তো? কেউ বলতে পারবেন কি না? বাংলাদেশ সর্বপ্রথম জাদুঘরের নাম কি? তার নাম হইতেছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। তাহলে বরেন্দ্র গবেষণা জাদুঘর, বুঝতে পারছি? তাহলে বরেন্দ্র গবেষণা জাদুঘর। এই বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় আছে? এটা আছে রাজশাহীতে। কোথায় বলেন তো? রাজশাহীতে। এটা প্রতিষ্ঠা করা হয় 1910 সালে। কত সালে? 1910 সালে। এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর, তার নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর। এই জাদুঘর রয়েছে রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে। একটা না ক্লাস করতে পারি না, ঘুম চলে আসে, কি করব? আপনি তাহলে লিখতেছেন না, বুঝতে পারছেন? আপনি লিখতেছেন না, আপনি আমার কথাগুলো শুনতেছেন না, বুঝতে পারছেন আপু? আর ওই যে আরেকজন উপদেশ দিয়েছেন যে মোসাম্মদ ফাতিহা বেগম দিয়েছেন যে চোখে মুখে পানি দিয়ে আবারও পড়তে বসো, পারলে চা খাও, যেহেতু তুমি আমার মতোই সিলেটে আপা, চা খাইলে ঘুম চলে যাবে কিছু। দেখছো তোমার বান্ধবী তোমার কতজন চিন্তা করে, দেখছো? দেখি ছেলে না মেয়ে? ফাতিহা বেগম বলছে মানে মেয়ে। আর ওকে দেখছো তোমাদের কত কিউট বান্ধবী তোমরা। ও মাই গড, আমার যদি এরকম বান্ধবী থাকতো কতই না ভালো হইতো। ওকে ভাইয়ার লেখাগুলো পুরোই ডাক্তারের লেখা। ভাইয়া বুঝে নাও ভাইয়া, একটু বুঝে নাও। ওকে ঠিক আছে ভাইয়া, তোমরা অনেক কষ্ট করে ক্লাস করতেছো, একটু সুন্দর করে তোমরা তাহলে এগুলো লিখছো। আচ্ছা, তাহলে সংবিধানের অভিভাবক, ব্যাখ্যাকারী, রক্ষক কি বলতো? সুপ্রিম কোর্ট। সংবিধানের সংরক্ষণ করা হয়েছে কোথায়? জাতীয় জাদুঘরে। তাহলে বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর, তার নাম বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী। তাহলে কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1910 সালে প্রতিষ্ঠা করা হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার বলো, বুঝাইতে পারছি? ওকে, এবার আসো। এই যে বেডি মানুষ শুরু হয়ে গেছে। কিউট বান্ধবী আমরা। হ্যাঁ, তোমরা তো কিউট, মেয়ে মানুষ মানে কিউট। ওকে, আচ্ছা এবার তারপরে দেখো আমরা এবার একটা জিনিস শিখবো, সেটা হইতেছে কি বলতো? কি শিখবো আমরা? এই জাতীয় জাদুঘর মধ্যে রাখলাম, তাহলে বরেন্দ্র গবেষণায় রাখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে জিনিসটা শিখবো এটা একবারে নতুন। দেখো, বাংলাদেশের সংবিধানের সাথে কয়েকজন ব্যক্তিবর্গ জড়িত, প্রায় 8 থেকে 10 জন, 10 জন মতো ব্যক্তিবর্গ জড়িত রয়েছে। যে কারা সংবিধানটা রচনার সাথে জড়িত এবং কিভাবে জড়িত, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে, বুঝতে পারছে? তাহলে সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গটা পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে একটু লক্ষ্য করো, তাহলে তোমরা হেডলাইনটা কি দিবা? সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গ, তাই তো? তাহলে সংবিধানের সাথে জড়িত, তাহলে সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গ, লিখছ? তা সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গ দাও। 1 নম্বর ব্যক্তিটা কে হবে বলেন তো? 1 নম্বর ব্যক্তিটা হইতেছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন প্রশ্নটা হইতেছে বঙ্গবন্ধু ভাইয়া কি আমরা পড়তে হবে না, কিন্তু আলটিমেটলি আমি পড়াতেও চাই না, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে সেটা হইতেছে যে পরীক্ষায় আসবে না, কিন্তু এটা না পড়লে ইতিহাসটা একটু বুঝাইতে একটু কষ্ট হবে।
বুঝতে পারছি? একটু ইতিহাসটা বুঝাইতে একটু কষ্ট হয়ে যাবে, মানে কই থেকে কই চলে আসবো ওনাকে দিয়ে একটু শুরু করি, জাস্ট একটু র্যান্ডমলি বলে যাই, বুঝতে পারছি? একটু বলে যাই, তাহলে একটু দেখেন। তাহলে প্রথম নামটা হইতেছে শেখ মুজিবুর রহমান। যাই হোক, উনি তো ওনার মেয়ের জন্য, উনি মেয়ে হয়তো বা এক করে গেছে, কিন্তু তার জন্য হয়তো বা ওনাকে আমরা অস্বীকার করতে পারি না, বা ওনার অবদানকে আমরা ভুলতে পারি না। তুমি যে দল মতেরই হও না কেন, আমি দল মত বাদ নির্বিশেষে আমরা দিন শেষে সবাই উনি আমাদেরকে মুক্ত করে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই সময় আমাদের পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে গেছে। দেখো শেখ মুজিবুর রহমান, তাহলে শেখ মুজিবুর রহমান উনি কি করছেন, খুব ভালো করে মনোযোগ দিবা একটু। তাহলে উনি কি করছেন, উনি 8 জানুয়ারি 1972 সাল, কত সাল বলেন তো? 1972 সাল। এই দিনে উনি মুক্ত হয়েছেন আর কি, পাকিস্তানের মিয়ানআলী কারাগার থেকে মুক্তি লাভ করছেন। করার পরে পাকিস্তানের মিয়ানআলী কারাগার থেকে মুক্তি লাভ করার পরে এই যে শেখ মুজিবুর রহমান 8 জানুয়ারি 1972 সালে, মানে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে উনি পাকিস্তানের মিয়ানআলী কারাগার থেকে যখন উনি মুক্তি লাভ করলেন, এরপরে উনি চলে গেলেন লন্ডনে। কোথায় বলেন তো? লন্ডনে। এর পরবর্তীতে উনি লন্ডন থেকে 9 তারিখে আসলেন ভারতে। কোথায় আসলেন বলেন তো? ভারতে ওনার অঘোষিত গার্লফ্রেন্ড মানে বোঝেন? হ্যাঁ, বোঝেন আপনারা? অঘোষিত গার্লফ্রেন্ড, তার নাম ইন্দিরা গান্ধী, ঠিক আছে? তো ইন্দিরা গান্ধীর সাথে উনি দেখা করলেন। তাহলে ইন্দিরা গান্ধীর সাথে কে দেখা করলেন? বঙ্গবন্ধু। তাহলে জেল থেকে মুক্তি পাওয়ার পরে ইন্দিরা গান্ধীর সাথে দেখা হলো, ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার পর উনি এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসলেন। কোথায় আসলেন বাবারা? বাংলাদেশে। তাহলে বাংলাদেশের তারিখ কত? 10 জানুয়ারি। কত জানুয়ারি? 10 জানুয়ারি। এই জন্য বলা হয় দেখবেন যে 10 জানুয়ারি কি দিবস? স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি আসলেন, তাহলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হইল। বুঝাইতে পারছি? তাহলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস হইল। তাহলে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তাহলে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। কিরে বাবারা, বুঝছো? খোকারা খুকিরা আসছো সবাই? তোমরা কি বুঝতেছ? হ্যাঁ ভাইয়া, আমি তো খারাপ মানুষ বলি নাই। তমাল চৌধুরী, শেখ মুজিবুর অনেক ভালো মানুষ ছিল, আমি তো বলি নাই খারাপ মানুষ। যদি খারাপ মানুষ বলতাম তাহলে তো আমি ওনাকে পড়াইতাম, এখানে তো লেখাইতাম না। আমি তো তখন তাহলে ওনার সাথে করতাম, এই শেখ মুজিবুর রহমান পড়তে হবে না, এটা করতে হবে না, আমি তো করি নাই। তাহলে দেখো, তাহলে বলছি কি 8 জানুয়ারি 1972 সাল, তাহলে উনি লন্ডন থেকে ভারত থেকে কোথায় আসলেন? বাংলাদেশে। বুঝতে পারছি? তাহলে বাংলাদেশে আসছে। ওকে। শেখ মুজিবুর রহমানের বান্ধবী ছিল, শুধু ভাইয়ার বান্ধবী নাই। হরে ভাইয়া, এই কষ্ট আমি কারে বুঝাই? আমার আসলে বান্ধবী নাই, অনেক খুবই কষ্ট, হতাশায় দিন কাটে। বান্ধবীরা থাকলে তার মন টন খারাপ থাকলে তার এক হইতো। খুবই হতাশায় দিন কাটতেছে, এত হতাশায় দিন কাটে, কোনো বান্ধবী কোনো খোঁজ খবর নেয় না, কেউ নাই পাশে। দেখো, তাহলে বললাম কি, তাহলে দেখো তো ভাইয়া, তাহলে 8 জানুয়ারি থেকে 10 জানুয়ারি এই ঘটনাটাই গেল। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন 10 জানুয়ারি দেশে আসলেন। আসার পরে উনি তখন কি, আমাকে বলেন তো? উনি তখন হইতেছেন রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি কি না? হ্যাঁ, রাষ্ট্রপতি। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট। তাহলে প্রধানমন্ত্রী কে ছিলেন রে বাবা? প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তোমরা জানো সবাই। তাহলে ইনি ছিলেন প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী ছিলেন কে? তাজউদ্দিন আহমেদ। তখন তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে বললেন, তাজউদ্দিনকে বললেন যে তাজউদ্দিন, আমি কিন্তু কি হব বলো তো? প্রধানমন্ত্রী হব। কি হব বলো? প্রধানমন্ত্রী। তার সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন। ক্ষমতা সবচেয়ে বেশি থাকে কার? প্রধানমন্ত্রী। তো কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট থেকে তখন কি হতে চলেন? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী যদি হন, তাহলে প্রধানমন্ত্রী যিনি আছেন, তাহলে ইনি যে প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইনি সত্য হবে না? হ্যাঁ, সত্য হবে। তখন ইনি চলে গেলেন কোথায় বলেন তো? অর্থমন্ত্রীতে। তাহলে প্রধানমন্ত্রী চলে গেল কোথায়? অর্থমন্ত্রী। তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী, তার নাম কি? তাজউদ্দিন আহমেদ। বাবা,
এই মনোযোগ দিয়ে শোনো, তাহলে প্রেসিডেন্ট ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রেসিডেন্ট যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকে, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি হইতে চাইলেন? প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী থেকে তাহলে প্রধানমন্ত্রী কে ছিল? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন কোথায় চলে যাবে? অর্থমন্ত্রীতে। একটু লক্ষ্য করেন, তাহলে প্রেসিডেন্ট ছিলেন, তাহলে প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী আসলে প্রেসিডেন্ট পদ ফাঁকা হবে না? হবে কি না? তাহলে প্রেসিডেন্ট পদ ফাঁকা হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট পদ। তাহলে প্রেসিডেন্ট হইতে হবে না? একজনকে প্রেসিডেন্ট বানাইতে হবে না? হ্যাঁ, বানাইতে হবে। এখন শোনেন, তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, ওই হিসাব করে তখন তিনি 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে অস্থায়ী, এটা পরীক্ষা লাগবে। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। তাহলে লিখে নাও, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। লিখছো? অস্থায়ী সংবিধান আদেশ কি করেন বলো তো ভাইয়া? জারি করেন। তাহলে দেখো, অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। বোঝে নাই ভাইয়া, বুঝি নাই আমি। কি বোঝো নাই এটা বোঝো আগে। তুমি কি বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, উনি তো ওখান থেকে কি হইতে চাইছেন? প্রধানমন্ত্রী হইতে চাইছেন। তাহলে প্রধানমন্ত্রী হইতে চাইলে প্রেসিডেন্ট পদ ফাঁকা হবে কি না? বোঝে নাই? প্রেসিডেন্ট পদ ফাঁকা হবে কি না? ফাঁকা হবে। তাহলে প্রেসিডেন্ট পদ যদি ফাঁকা হয়, তাহলে প্রধানমন্ত্রী যেদিন থাকবেন উনি অর্থমন্ত্রীতে চলে গেলেন। উনি কোথায় চলে গেলেন বলেন? অর্থমন্ত্রীতে চলে গেলেন। তাহলে উনি চলে গেলেন কোথায়? অর্থমন্ত্রীতে। তাহলে প্রেসিডেন্ট পদ বা প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তাহলে অর্থমন্ত্রীতে উনি চলে গেলেন। তাহলে উনি যখন অর্থমন্ত্রীতে গেলেন, তাহলে প্রেসিডেন্ট পদ ফাঁকা হয়ে গেল, তাই না? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 11 তারিখে, ওই 10 তারিখের পরে 11 তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। বুঝতে পারছি? এটা বলছি। এবার তাহলে 2 নাম্বার ব্যক্তি লেখেন, 2 নাম্বার ব্যক্তি। তাহলে 2 নাম্বার ব্যক্তি হিসাবে ওই যে যাকে প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হবে, তার নাম হইতেছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই বিচারপতি আবু সাইদ চৌধুরী ইনি গণপরিষদের শোনেন, আর হইতেছে ইনি তখন প্রেসিডেন্ট হয়ে গেলেন। আর যখন প্রেসিডেন্ট হন, ইনি মুক্তিযুদ্ধের সময়, না পরিচয়টা শোনেন, ইনি মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছিলেন বলেন তো? ভিসি ছিলেন। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন। তাহলে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। তাহলে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার পরিচয় হইতেছে ইনি তখন প্রবাসে চলে যান, লন্ডনে চলে যান। কে এই বলছে? কে? এই বিচারপতি আবু সাইদ চৌধুরী লন্ডনে যখন চলে যান, তখন লন্ডনে জনমত গঠন করেন। তাহলে জনমত গঠন করার উদ্দেশ্যে যান। তাহলে জনমত গঠনের জন্য এখানে লন্ডনে চলে গেছেন। ওকে, এরপরে উনি একটা বই লেখেন, উনি একটা গ্রন্থ লেখেন। সেই গ্রন্থের নাম হচ্ছে প্রবাসে লেখেন, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তাহলে গ্রন্থের নাম কি বলেন তো? প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তাহলে প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তাহলে প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি। তাহলে দেখেন, প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি, এটা কিসের নাম? এটা একটা গ্রন্থ। তাহলে এটা একটা গ্রন্থ। তাহলে গ্রন্থটা রচনা করছেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে উনি মুক্তিযুদ্ধের সময় ঢাবির ভিসি ছিলেন, আর লন্ডনের জনমত গঠনের জন্য উনি ওইখানে যান। বুঝতে পারছেন? তাহলে লন্ডনে জনমত গঠনের জন্য যান। ওকে, তমাল চৌধুরী, ওরে বুকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আসি রে বান্ধবী না। এ তমাল, আরে ফাতিহা বেগম, তোমরা যে চ্যাট শুরু করে দিছো রে, এই চ্যাটে তো বুঝতেছি না সামনে তোমাদের ফিউচার কি দাঁড়াবে। হ্যাঁ, এই স্টুডেন্ট কমতেছো কেন? স্টুডেন্ট কমলে কিন্তু ক্লাস নেব না ভাইয়া, স্টুডেন্ট কমলে ক্লাস নেব না।
হ্যাঁ, তাহলে দেখো বিচারপতি আবু সাইদ চৌধুরী, দেখো বিচারপতি আবু সাইদ চৌধুরী, তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী কি বললাম বলেন তো? তাহলে এবার লেখেন 23 মার্চ, এখানে লিখবেন 23 মার্চ, 23 মার্চ, 23 মার্চ গণপরিষদের আদেশ জারি করেন। দেখো গণপরিষদ আদেশ, তাহলে গণপরিষদ আদেশ জারি করেন। লেখো গণপরিষদ আদেশ জারি করেন, তাহলে গণপরিষদ আদেশ জারি করেন, তাহলে গণপরিষদ আদেশ জারি করেন, তাহলে গণপরিষদ আদেশ জারি করেন। লিখছো? তাহলে গণপরিষদ আদেশ জারি করেন। লিখছো, দ্রুত লিখে নাও। কি অবস্থা ভাই? এই তো স্যার, কেমন আছেন? এই তো স্টুডেন্ট নাই, ক্লাসে করতেছে না, এরা এত সুন্দর ক্লাস নেন, ক্লাসে করতেছে না। দেখো এই ক্লাস দেখে আজান কি দিছে নাকি? আজান দিছে নাকি? মাগরিবের? হ্যাঁ, না, আরো আধা ঘন্টা আছে। ও আচ্ছা দেখেন, তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী কি বললাম? 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। লিখছেন, তাহলে গণপরিষদ আদেশ জারি করেন, লিখছেন 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। লিখছেন, লিখে ফেলেন। তাহলে 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন। কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। এ বাবা, বুঝছো, বিচারপতি আবু সাইদ চৌধুরী কি করছেন? গণপরিষদ আদেশ জারি করছেন। তাহলে গণপরিষদ আদেশ জারি করছেন, তাহলে কে জারি করছেন বলেন তো? বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী, তাহলে বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। তাহলে গণপরিষদ আদেশ জারি করেন। লিখছো, তাহলে মোটামুটি এটা একটা গেল। তাহলে 3 নাম্বার এবার আসো। 3 নাম্বার লেখো, 3 নাম্বারে লিখবা, 3 নাম্বারে কার নাম লিখবা বলো তো তোমরা? লেখো মাওলানা আব্দুর রশিদ। হ্যাঁ, আব্দুর রশিদ তর্ক বাগিশ। লেখো মাওলানা আব্দুর রশিদ। এ বাবু, কেমন আছো? আল্লাহ, কি অবস্থা? তারপরে আসতে তো চাচ্ছি, কি বলো তুমি? আরে পরে না, আজকে যাব, তোমার অনেকদিন ধরে পড়ানো হয় না। রাতে তাহলে শেষ ভাগে যাই নাকি? এই কখন? এখন 6টার দিকে শেষ করলে ধরো 8টার দিকে যে বলো নাকি? মানে 6টার দিকে, 2টা টাইম আছে আর কি, 6টা না 8টা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রেস্ট। এ বাবা, লিখছো, তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। লিখছো, তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, লিখছো, তাহলে মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। লেখো গণপরিষদের এখানে লিখবে গণপরিষদের প্রথম সভাপতি, ছিলেন। দেখো গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন, এরপরে লিখবা হইতেছে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন। লিখছো? এরপরে লিখবা শাহ আব্দুল হামিদ। লেখো শাহ আব্দুল হামিদ। লিখছো? শাহ আব্দুল হামিদ। লেখো শাহ আব্দুল হামিদ। লেখো গণপরিষদে প্রথম স্পিকার ছিলেন। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন, শাহ আব্দুল হামিদ। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। লিখছো? তাহলে গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। এবার লেখো মোহাম্মদ উল্লাহ। তাহলে মোহাম্মদ উল্লাহ গণপরিষদের প্রথম, দেখো গণপরিষদের প্রথম ডেপুটি, লেখো ডেপুটি স্পিকার
গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন। তাহলে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন, লেখছো? তাহলে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন, তাহলে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন তাহলে মোহাম্মদ উল্লাহ। লেখো, গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। লেখছো? গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন। এরপরে লিখবা জাতীয় ওনার কাছে যে মোহাম্মদ উল্লাহর ওখানে লিখবা জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন। তার জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, তাহলে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন। দেখো, জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন, দেখছো? লেখো, এই যে আল্লাহ চলে গেল। এই যে এখন দেখো, তাহলে বললাম মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, শাহ আব্দুল হামিদ, তাহলে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। লিখছো? মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। লিখছো? তাহলে মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ, শাহ আব্দুল হামিদ, তার লেখো মোহাম্মদ উল্লাহ। লিখছো? তাহলে লেখো মোহাম্মদ উল্লাহ, লেখো মোহাম্মদ উল্লাহ। লিখছো? তাহলে মোহাম্মদ উল্লাহ, লেখো মোহাম্মদ উল্লাহ। লিখছো? তাহলে লেখো মোহাম্মদ উল্লাহ। লিখছো মোহাম্মদ উল্লাহ। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমরা পরবর্তীতে কি লিখছি? পরবর্তীতে জাতীয় সংসদের প্রথম স্পিকার লিখলাম। এরপরে লিখবা কত নাম্বার ছিল ওটা ভুলে গেলাম তো, 5 নাকি? হ্যাঁ 5। এবার লেখো 6 লেখো ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন লেখো ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। লিখছো? ডক্টর কামাল হোসেন। লেখো ডক্টর কামাল হোসেন। লেখো গণপরিষদের আচ্ছা, এটার বাদ দাও। লেখো সংবিধান রচনা কমিটির সংবিধান রচনা কমিটির প্রধান, তারপর রূপকার চেয়ারম্যান, সংবিধান রচনা কমিটির রূপকার চেয়ারম্যান, তারপরে চেয়ারম্যান, তারপর লিখব জনক, তাহলে রূপকার চেয়ারম্যান জনক ইত্যাদি ছিলেন। ইত্যাদি লেখার দরকার, লেখো এটা লেখো, ছোট নয়। তাহলে লেখো, এবার লিখবা গণপরিষদে প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। গণপরিষদে প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। লিখছো? তাহলে গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। লিখছো? তাহলে গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। তাহলে গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। দেখো, গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। দেখো, গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। গণপরিষদের প্রথম খসড়া সংবিধান উত্থাপন করেন। আছে বুঝে ওর নাম নাকি জিয়াস। আর খাবার নিয়ে এসে দেন তোটা। হ্যাঁ ছোড়ো মেয়েরা বানায়। মেয়েরা বানায় কিন্তু যারা পান তারা আজকে আসে না, মোটামুটি দূরে মেয়ে না, ওরা আজকে আসে। আমি দেখলাম ওরা বানাইতেছে। লেখছো দ্রুত গতিতে লেখো। ও নিয়ে এসো, নিয়ে এসো।
কে যাচ্ছে কত শিখি ভালো হবে আমাদের একটু সংবিধান শিখান। এই দেখেন আপনাদের শাহিম স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছে সবাই? দেখছেন আপনাদের শাহিম স্যার অসাধারণ আমাদের নাসির স্যার খুবই ভালো একজন মানুষ, ঠিক আছে? স্যারের সাথে আমরা যখন হেড অফিসে দেখা হয় খুব ভালো লাগে, হাসি স্যারে কথা বলে না, আমরা একই ফ্যামিলির অন্তর্গত। তো স্যারের ক্লাস আমিও করি, দেখছো না যে সংবিধান স্যারের পড়তেছে, আমি কিন্তু পাশের রুমে বসে দেখতেছি। আর সংবিধান ভালোভাবে পড়বো, সংবিধান থেকে 2-3টা কোয়েশ্চেন মাস্ট বি আসে, ঠিক না স্যার? একেবারে মাস্ট বি, গণা লিখিত থাকে যে সংবিধান থেকে কোয়েশ্চেন আসবে। তো সবাই ভালোভাবে পড়বা, স্যারের ক্লাস করো। স্যারের শার্টটা আমার পছন্দ হয়েছে, আমি কমেন্টসে করছিলাম স্যার যদি আমার গিফট করতো তাহলে খুশি হইতাম। ক্লাস করো সবাই, স্যার থাকেন। আসসালাম ভাইয়ারা তো অনেক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ফাতিয়া বেগম সালাম দিচ্ছে ভাইরা। ওকে ভাইয়া, এটা তোমরা একটু লিখে নিবা, কেন পিডিএফ দিতে হবে তোমাদেরকে? হ্যাঁ, তোমরা কেন পিডিএফ দিতে হবে বলো তো আমাকে? তোমরা লিখে নিবা খাতায় লিখে নিবা, বুঝতে পারছো? এত ফাঁকি ঝুঁকি মারলে তো হবে না। পড়াশোনা তো ফাঁকি ঝুঁকি জিনিস না ভাইয়া, বুঝতে পারছো তোমরা? ফাঁকি ঝুঁকি জিনিস না ভাইয়া। লেখা শেষ, ওকে ডান। এবার আসো 7 নাম্বার, লেখো বেগম রাজিয়া বানু। লেখো বেগম রাজিয়া বানু। লিখছো বেগম রাজিয়া বানু? লেখো বেগম রাজিয়া বানু বা রাজিয়া সুলতানা নাকি রাজিয়া বানু? বেগম রাজিয়া বানু। সংবিধান লেখো, সংবিধান। তাহলে লেখো সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। লিখছো? লেখো সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। তাহলে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। লেখো সবাই সুন্দর করে লেখো, সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। এই যে তোমরা চলে যাও অনেকে, খুবই কষ্ট লাগে ভাইয়া। শেষ পর্যন্ত একটু ক্লাসটা করো একটু ক্লাসটা, দেখবা অনেক কিছু শিখতে পারবা। আচ্ছা ঠিক আছে তোমাদের কথা অনুসারে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে তোমাদের পিডিএফ পাঠাই দিব। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, একজন বেডি মানুষ পাইলাম আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো একমাত্র বেডি মানুষ আর কি, তার নাম বেগম রাজিয়া বানু, ঠিক আছে? এই রাজিয়া বানু, ওকে ডান। এবার আসো সামনের দিকে তাকাই। তাহলে দেখো এবার দেখো পরবর্তীতে লিখবা কি বলো তো? পরবর্তীতে লিখবা হইতেছে সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। লিখছো? আচ্ছা এবার লিখবা হইতেছে 7-8 মনে হয়। হ্যাঁ, লেখো সুরঞ্জিত সেনগুপ্ত। লেখেন সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য। সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য। লিখছেন? বিরোধী দলীয় সদস্য লেখেন, বিরোধী দলীয় সদস্য। আচ্ছা, এবং দেখেন যিনি খসড়া
সংবিধানে খসড়া সংবিধানে স্বাক্ষর করেননি, যিনি খসড়া সংবিধানে স্বাক্ষর করেননি, যিনি খসড়া সংবিধানে কি করেননি বলেন তো, স্বাক্ষর করেননি। ওকে, এরপরে আর একটু দেখেন, লিখবেন হইতেছে এটা কত নাম্বার গেল একটু দেখি, 7, ঠিক আছে 8। এবার লিখবেন শিল্পী, আচ্ছা তাহলে দেখেন আব্দুর রউফ খসড়া সংবিধানে দেখো আব্দুর রউফ খসড়া সংবিধানের খসড়া সংবিধানের হস্তলেখক, খসড়া সংবিধানে হস্তলেখক, খসড়া সংবিধানে কি লেখক বলো তো, হস্তলেখক। এবার লেখা হইতেছে আব্দুর রউফের পর লিখবা হইতেছে খসড়া সংবিধানে কি লেখক বলো তো, হস্তলেখক, খসড়া সংবিধানের হস্তলেখক, এরপর লেখো শিল্পী জয়নুল আবেদিন, লেখো শিল্পী জয়নুল আবেদিন, লিখছো শিল্পী জয়নুল আবেদিন, লিখছো লিখবা হইতেছে শিল্পী জয়নুল আবেদিন, কি লিখবা বলো তো, শিল্পী জয়নুল আবেদিন লেখো সংবিধানের রূপসজ্জা ও অঙ্গসজ্জা করেন, সংবিধানের রূপসজ্জা ও অঙ্গসজ্জা করেন। লেখেন সংবিধানের রূপসজ্জা ও অঙ্গসজ্জা করেন, লিখছেন? একটু লিখে নেন, সংবিধানের রূপসজ্জা ও অঙ্গসজ্জা করেন। হ্যাঁ, এই তো আপনারা বুঝতে পারছেন। স্বাক্ষর করেননি কেন ভাইয়া? কারণ উনি বিরোধী দলের সদস্য ছিলেন, এই জন্য স্বাক্ষর করেননি। বিরোধী দলের সদস্য থাকলে কি স্বাক্ষর করবে বলেন? যে আপনার বিরোধী পার্টি, অপোনেন্ট পার্টি, আপনি একটা ধরেন কথা বললেন, আপনি একটা মতামত দিলেন, উনি কি ওই মতামত মেনে নিবে বলেন? তা মেনে নিবে না। এই আর কি কথা ছিল। তাহলে মোটামুটি একটু লিখে নেন, আর একটা লিখে দিলেই মোটামুটি শেষ। লিখবেন, আমরা তাহলে আগালাম। লেখেন 1 সমান দিয়ে লিখবেন একমাত্র মহিলা সদস্য, তারপর লিখবেন হইতেছে বিরোধী দলীয় সদস্য, বিরোধী দলীয় সদস্য। তাহলে আর প্রস্তাবনা একটা লেখেন, প্রস্তাবনা কয়টা বাবা? একটা। 2টা লেখেন 2 দিয়ে লিখবেন সংবিধানের ভাষা বাংলা ও ইংরেজি। ভাষা কয়টা ভাষা? 2টা ভাষা, বুঝতে পারছেন? এটা লিখলাম না, সংবিধানের ভাষা বাংলা ও ইংরেজি। এবার লিখেন 4 লিখবেন সংবিধানের মূলনীতি 4টি। তাহলে সংবিধানের মূলনীতি 4টা, সংবিধানের মূলনীতি 4টি। এবার লিখবেন 7 তফসিল। এরপর লিখবেন হইতেছে 7-এর পর লিখবেন হইতেছে 11 লেখেন সংবিধানের অধ্যায় বা ভাগ, সংবিধানের অধ্যায় বা ভাগ 11টি। লিখছেন? বলে সংবিধানের অধ্যায় বা ভাগ কতটি বলেন তো? 11টি।
এরপর লিখবেন 17, লিখবেন সংবিধানের সংশোধনী। তাহলে সংবিধানের সংশোধনী 17টি। তাহলে সংবিধানে এ পর্যন্ত সংশোধনী কতটি বলেন তো ভাইয়া? 17টি। তাহলে এখানে সংবিধানের সংশোধনী 17টি, সংবিধানের সংশোধনী 17টি। অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত ক্লাস করতেছেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক এবং আপনাদের কাঙ্ক্ষিত যে নার্সিং যেটা আছে, নার্সিংয়ের সর্বোচ্চ যেটা ঢাকার নার্সিং যেটা আছে, এটাতে আপনারা চান্স পান। আমি আপনাদের কাছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আপনারা এখনও পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট ক্লাস করতেছেন। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, তাহলে আপনারা কি বললাম, তাহলে সংবিধানের সংশোধনী তাহলে কয়টা বাইরে বলেন তো? 17টা। তাহলে সংবিধানের সংশোধনী 17, কত বলেন তো? 17। এরপরে লিখবেন হইতেছে, এরপর লিখবেন 34। লেখেন সংবিধান রচনা কমিটি। সংবিধান রচনা কমিটি লেখেন সংবিধান রচনা কমিটির সদস্য সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন। ঠিক আছে, তাহলে সংবিধান রচনা কমিটির সদস্য কতজন? 34 জন ছিল, 34 জন। এবার 93 দিয়ে লিখবেন খসড়া। দেখেন সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা, সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা। দেখছেন? তাহলে সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা কত বলেন তো? 93। এরপর লিখবেন 153 লিখবেন সংবিধানের অনুচ্ছেদ 153টা লিখছেন। লেখেন সংবিধানের অনুচ্ছেদ 153টা। সংবিধানের অনুচ্ছেদ কয়টা বলেন তো? 153টা। এরপর লেখেন সংবিধানে গণপরিষদের মোট সদস্য ছিল, মোট সদস্য 403 জন। তাহলে গণপরিষদের মোট সদস্য 403 জন লিখছেন। তাহলে গণপরিষদের মোট সদস্য 403 জন। তাহলে মোটামুটি এটা সংবিধান সম্পর্কে গেল। আর এবার আমি সংবিধানের কয়টা অনুচ্ছেদ লিখে দিব। তাহলে মোটামুটি আপনাদের সংবিধান সম্পর্কে সব খালাস। সংবিধানের অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো লিখে দিব। আপনারা আপনাদের যে বই খাতা আছে সেখান থেকে আপনারা বের করবেন। তাহলে আমি কি এটা উল্টাবো বা লেখা শেষ? আপনাদের কি লেখা শেষ? লেখা কি শেষ? ও মা, লেখা কি শেষ? ওকে, ঠিক আছে, লিখে নেন। খসড়া কি? মানে খসড়া হইতেছে কোনো জিনিস তৈরি করার আগে আমরা রাফ করি না, কোনো জিনিস তৈরি করার আগে আমরা রাফ করি না, ওই রাফটাকে বলা হয় খসড়া। বুঝতে পারছেন? রাফ করি যেটা আমরা, ওটাকে বলা হয় খসড়া বলা হয়। কোনো কিছু তৈরি করার আগে, প্রিপেয়ার করার আগে যেটা করি ওটা হইতেছে খসড়া। এটাই আর কি। ওকে, ওকে, লেখা শেষ হয়েছে কি সবার? একটু কমেন্ট করেন তো ভাইয়া, লেখা শেষ হয়েছে কি না? দিয়ে দশটে রে বাদিজা। বাবা লেখা হয়েছে লেখা হয়েছে কি আপনাদের? লেখা শেষ? ওকে, লেখা শেষ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমরা সামনে আগাই। ঠিক আছে, তাহলে সামনে আগায় আপনারা লিখবেন গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। লেখেন
খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ লিখবেন 4 নম্বর অনুচ্ছেদ 8, 9, 10, 11, 12 দেখলেন। এরপরে লিখবেন হইতেছে 4-এর পর আরেকটা দিবেন 5 দিবেন 5 এটা দিবেন। আচ্ছা 4 হইতেছে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, এটা 5 হইতেছে বাংলাদেশের রাজধানী বন্ধুর রাজধানী হচ্ছে কয়বার? 5 বার, এই জন্য 5। 8 থেকে এই 12 পর্যন্ত বাংলাদেশ যে মূলনীতি আছে, 8 নম্বরে আছে মূলনীতি, 9 নম্বরে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র, 11 নম্বরে গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। বুঝতে পারছেন? এরপরে পড়বেন 17, এরপরে 18 ক, এরপরে 22, এরপরে 23 ক, এরপরে হইতেছে 23 ক এর পরে পড়বেন 25, 27, 29, তারপরে পড়বেন 36, তারপরে পড়বেন 39। ঠিক আছে, এরপরে কত পড়বেন বলেন তো? 39 পড়েছেন? লেখেন 39, 36, 39। এরপরে পড়বেন 41, এরপরে পড়বেন হইতেছে 48, 49, তারপরে 52, তারপরে পড়বেন হইতেছে 52 পড়বেন। আচ্ছা এরপরে পড়বেন হইতেছে 64 পড়বেন। 52 আছে রাষ্ট্রপতির অভিশংসন মানে হইতেছে রাষ্ট্রপতিকে ওই পদ থেকে পদত্যাগ করার জন্য। রাষ্ট্রপতির অভিশংসন 2টা কারণে হয়, যদি রাষ্ট্রদ্রোহী হয় ওটা একটা, আর ধর নারী ঘটিত যদি হয় তাহলে রাষ্ট্রপতির অভিশংসন হয়। তো এটাইকে বলা হয় রাষ্ট্রপতির অভিশংসন, রাষ্ট্রপতিকে বাদ দেওয়ার আর কি বুঝতে পারছেন? রাষ্ট্র যদি কোনো গুরুতর অপরাধ করে এই ক্ষেত্রে আর কি। এবারে দেখেন 64 পাইছেন, তাহলে 64 পরে তারপরে দিবেন হইতেছে 77, এরপরে 77, এরপরে দিবেন হইতেছে 81, এরপরে দিবেন হইতেছে 81 পর দিবেন 87। ঠিক আছে, এরপরে দিবেন হইতেছে 94, 95, 108, 117, 118, 127। এরপরে পড়বেন হইতেছে 100, তাহলে 117 হচ্ছে, 108 হচ্ছে বলছে কোড অফ রেকর্ড, 117 হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, 118 হচ্ছে নির্বাচন কমিশন, 108, 27 তার নাম হচ্ছে মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। এরপরে পড়বেন হচ্ছে 137 বাংলাদেশ কর্ম কমিশন, তারপরে পড়বেন হচ্ছে 141, 141 ক, এটা পড়বেন ভালো করে, 141 ক। এরপরে পড়বেন 145 ক, 145 ক। ব্যাস এগুলা পড়লে, এই গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ কটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবেন। গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদগুলো পড়লে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন কমন পাবেন। দ্রুত গতিতে লিখে নেন, আপনারা দ্রুত গতিতে লিখে নেন, লিখে নেন দ্রুত গতিতে একটু লিখে নেন। আপনারা একটু দ্রুত গতিতে লিখে নেন, আপনাদের লেখা হয়েছে কিনা একটু লিখে নেন। এই আজান নাই নাকি? নামাজের কি বিরতি দিতে হবে নাকি? হ্যাঁ, কার ক্লাস? তাহলে টপিকটা পড়ালাম একটা দুটা, একটা টপিক পড়ালাম, সংবিধান শেষ করে দিলাম। হ্যাঁ এগুলো পড়তে হবে ভাইয়া, এগুলো পড়তে হবে। 153টার থেকে এখানে অল্প কয়েকটা দিলাম, তারপরে বলতেছেন এতগুলো, বলেন
153টা থেকে এতগুলো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে আপনি শেষ করে দিই, আবার 6টা আমাদের নাকি ক্লাস আছে, বুঝতে পারছেন? তো আমি এটা শেষ করে দিই আর কি, ঠিক আছে? একটু করেন আপনারা, একটু সুন্দর করে আপনাদের দেখেন। আমি একটু গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনাদেরকে দাগায় দিব, ঠিক আছে? গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু দাগায় দিব, আপনারা এইটা ডান লেখা হয়েছে, লেখা হইলে আমাদেরকে একটু এগুলো কীভাবে পড়বেন ওই যে অনুচ্ছেদটা আছে ওই অনুচ্ছেদটা মুখস্থ করবেন। যেমন 4 জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় মনোগ্রাম, জাতীয় প্রতীক, এগুলো হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদ আছে। 5 আছে হচ্ছে বাংলাদেশের রাজধানী। 8 আছে মূলনীতি। আপনাকে বলা হলে এই যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আছে কত নম্বর অনুচ্ছেদে? আপনি বলেন 64 নম্বর। আপনাকে বলা হবে 48 নম্বর রাষ্ট্রপতি আছে কত নম্বরে? 48 নম্বরে। তারপর 49 আছে কত নম্বরে? 49 রাষ্ট্রপতির সম্পর্কে কথাবার্তা বলা আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে 108 হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। 194 বিচারপতি নিয়োগ, বুঝতে পারছেন? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। আর 195 হচ্ছে বিচারপতি নিয়োগ। তাহলে এইভাবে মুখস্থ করতে হবে। 118 নির্বাচন কমিশন। 127 নাম্বার অনুচ্ছেদের মধ্যে আছে হচ্ছে যে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখেন আপনারা সুন্দর করে এখানে আপনারা করেন, কি বললে দাগায় নেন। সংবিধানে দাগানোর মধ্যে আমি কিছুই দেখতেছি না। সংবিধান আমি পুরোটাই আপনাদেরকে পড়াইছি। আপনারা বাড়ির মধ্যে, বাসার মধ্যে সুন্দর করে সংবিধান দেখবেন A to Z আপনাদেরকে আমি পড়াইছি, A to Z। এখান থেকে যদি আপনারা পারেন এই পৃষ্ঠার এই লাইনগুলো দাগানেন, শুধু এই তারিখটা পড়ানোর বাদে সবই পড়াইছি। দেখেন এখান থেকে পড়বেন হইতেছে 10 তারিখ পড়বেন, 10 তারিখ পড়বেন, 10 তারিখ। এরপরে পড়বেন হইতেছে 12 তারিখ পড়বেন, 12 তারিখ। আর হচ্ছে 16 তারিখটা পড়বেন, 16 তারিখ, ঠিক আছে? এই যে এগুলা, তাহলে এই যে এটা পড়ার দরকার নেই, এটা পড়বেন আর এটা পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে দ্রুত গতিতে দেখান, দ্রুত। ওকে ভাইয়া, লক্ষ্য করুন সবাই, নিচের দিকে আসেন। এগুলো তো পড়াইছি না, এগুলো লিখে দিলাম না? আচ্ছা, এরপরে যান হচ্ছে নিচের দিকে। এই যে এখানে দেখেন আপনাদের এই যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দেওয়াই আছে। আচ্ছা, এই যে আপনার সংশোধনী পড়বেন কত 1 থেকে 4, এগুলো বাদা, এগুলো কাটা। 5 নাম্বারটা পড়বেন, 6 পড়বেন, 5, 6। তাহলে বললাম কত নাম্বার বাইর করেন, সংশোধনী বের করেন। সংশোধনী বের করেন। সংশোধনী বের করছেন? সংশোধনী বের করেন। সংশোধনীটা বের করেন। সংশোধনী বের করছেন? ও মা গো, ওকে ভাইয়া, একটু বের করেন, দ্রুত গতিতে বের করেন, আমরা একটু শেষ করে দেবো। দ্রুত গতিতে বের করেন, একটু লক্ষ্য করেন সবাই। তাহলে আমি বললাম 1 থেকে 4, ওমা কই যায়, এদিকে যা বাবা, এদিকে যা। 1 থেকে 4 কাটা, বুঝতে পারছেন? 5 নাম্বার আর 6 নাম্বারটা পড়বেন, ভালো কথা। নিচের দিকে যান, ওরে বাপরে, দেখেন 6। আচ্ছা, দেখেন এখানে আপনাদের একটা অফার দেওয়া হয়েছে কোর্স ফি সম্পর্কে, বলা হয়েছে ম্যাটেরিয়াল সম্পর্কে। মানে আপনাদের এক্সাম ব্যাচ আর কি, এক্সাম ব্যাচে 1000 টাকা ছাড়ে 20 ডিসেম্বর পর্যন্ত। আর হইতেছে অফলাইনে হচ্ছে 5000 টাকা সম্ভবত, আর ওইদের 3000 টাকা এখানে বলছো। আর অনলাইনে 4500 টাকা, মানে 4500 টাকা ছিল, এখন 2000 টাকা আর কি। তো এইগুলো ছাড় দিয়ে এখন চলতেছে আর কি, ঠিক আছে? আমাদের কোর্স ফিগুলো এরকম আর কি। তোমরা যারা এখনও ভর্তি হওনি বা ভর্তি হওয়ার তোমাদের বন্ধুবান্ধবরা রয়েছে যারা নার্সিংয়ে এখনও প্রিপারেশন নিতে যাচ্ছে, তাদেরকে বা অন্য জায়গায় ওই রকম ভালো প্রিপারেশন নিতে পারতেছে না, আমাদের এখানে ভর্তি করাই দিও, হ্যাঁ? ওকে, দেখো এরপর দেখো তোমরা পড়বা হইতেছে, এখানে কত আছে রে বাবা, এই পাশে সংশোধনী। তোমরা পড়বা হচ্ছে 8ম সংশোধনী। 8ম পড়বা হইতেছে দ্বাদশ সংশোধনী। তাহলে গেল 7মটাও বইরো আর কি, 7মটাও বইরো।
তাহলে দেখো এইগুলো পড়বা একটু ভালো করে, হ্যাঁ। আচ্ছা, এরপরে যাও নিচের দিকে যাও, 16 সংশোধনীটাও পড়ো, 16তম সংশোধনীটাও পড়ো, ঠিক আছে, এটাও পড়ো, এটাও কাজে লাগবে। আচ্ছা, নিচের দিকে যাও, বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো পড়তে হবে, এগুলো সব পড়তে হবে, বুঝতে পারছো, সব পড়তে হবে, এটা সব লাগবে। তাহলে বাংলাদেশ সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলো পড়তে হবে তোমাদের, এগুলো সব পড়তে হবে, বুঝতে পারছো। নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও বাংলাদেশ কর্ম কমিশন, যেমন নির্বাচন কমিশন বলা আছে 118 নাম্বার, তারপর যে বলছে অ্যাটর্নি জেনারেল 64 নাম্বার, তাহলে মহাহিসাব নিরীক্ষক 127 নাম্বার, তাহলে অ্যাটর্নি জেনারেল সরকারি কর্ম কমিশন 137 নাম্বার, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে যান, এরপরে দেখেন বলছে কি অ্যাটর্নি জেনারেল পাইছেন, তারপর নির্বাচন কমিশন, এটা পড়বেন। আচ্ছা, এরপরে পড়বেন হইতেছে এই দুটো ভালো করে পড়বেন, এই দুটাই ভালো করে পড়বেন, ওকে। নিচের দিকে আমার দ্রুত গতিতে যাব, এখানে বলা আছে যে সাংবিধানিক পদগুলো রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি কর্মকর্তা যারা আছে, যারা কর্ম কমিশনের যারা সব, এরা হইতেছেন সাংবিধানিক কর্মকর্তা আর কি, ঠিক আছে। তাহলে সাংবিধানিক কর্মকর্তা আর কি। তো দেখেন আমি আপনাদেরকে একটু লক্ষ্য করে ছোট করে বোঝাচ্ছি আর কি, একটু দেখেন। তাহলে বলছে রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ দেন, এগুলো একটু দেখে দেখে যাবেন, এগুলো দেখে দেখে যাবেন, এখান থেকে একটা আসতে পারে, এখান থেকে একটা আসতে পারে, বুঝতে পারছেন। রাষ্ট্রপতি এদিকে কাদেরকে শপথ দেয়, আবার স্পিকার কাদেরকে শপথ বাক্য বার করায়, যারা যার কাছে শপথ বাক্য নিবে, মনে রাখবেন যারা যার কাছে শপথ বাক্য পাঠ করবে তারাই তার কাছে পদত্যাগপত্র দিবে, বুঝতে পারছেন। তাহলে দেখেন পদত্যাগপত্র, কথার কথা ধরেন প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র কার কাছে দিবেন, রাষ্ট্রপতির কাছে। ধরেন রাষ্ট্রপতি, তাহলে দিবেন কার কাছে, স্পিকারের কাছে, বুঝতে পারছেন। যেহেতু বর্তমানে স্পিকার নাই, তাহলে ওই ক্ষেত্রে হিসাব আলাদা, বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসেন নিচের দিকে, আসেন নিচের দিকে কি বলছে দেখেন, সংখ্যা তত্ত্ব, এইটা খুব গুরুত্বপূর্ণ। এই যে 120 দিন, 90 দিন, 60 দিন, এগুলো ভালো করে পড়বেন, এগুলো 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 পরীক্ষায় প্রশ্ন আসে, বুঝতে পারছি, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এই যে এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ ফ্রি অনলাইন লাইভ ক্লাস, আমাদের অনলাইন ক্লাস হবে, ওকে। এবার দেখেন বাংলাদেশ জাতীয় সংসদ, ভাইয়া এইটা খুব ভালো করে লক্ষ্য করেন আপনারা। এখান থেকে এইখানে যে সংসদ আছে এখানে, এটা আপাতত আমি আপনাদেরকে বলি এমনিতেই আর কি রিডিং পড়বেন আর কি, এগুলো ভালো করে একটু রিডিং পড়বেন আর কি। রিডিং মানে বুঝতে পারছেন, মানে 1-2 বার পড়বেন আর কি। কেন আমি বলি, কারণ বাংলাদেশে এখন এইটা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম। জাতীয় সংসদ থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা কম। যেমন 1 নম্বর অনুচ্ছেদ কত নম্বর, অনুচ্ছেদ কাণ্ড কত নম্বরের মধ্যে আছে, এগুলো সম্পর্কে এখন আর কত নম্বর জাতীয় সংসদের মধ্যে যেগুলো আছে, তাহলে কত নম্বর আসন কোনটা, কত নম্বর আসন, এগুলো আসার সম্ভাবনা খুবই কম, বুঝতে পারছেন। আগে এগুলো বেশি থাকতো, বুঝতে পারছেন। আপনারা তাও গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে থেকে দাগ দিয়ে নেন। এইখানে দাগ দিবেন হইতেছে আইয়ুব খান, দাগ দিবেন হচ্ছে লুই আইকন, এটা দাগ দিবেন, এটা দাগ দিবেন। তারপর আব্দুল সাত্তার, এটা দাগ দেন। আচ্ছা, এটা দাগ দিতে হবে না, এটা দাগ দিতে হবে না, এটা দাগ দিয়ে নেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কই তুমি? আল্লাহ, তারপরে কবে আসবা? ওমা, 22 তারিখ তো আজকে পয়দার, আজকে কত তারিখ? 22 তারিখে তো ফির আমি ঢাকায় থাকবো না, আমি পরে চলে যাব না। আচ্ছা, আসো তাড়াতাড়ি আসো, এগুলো বেশি খাইও না, বুঝতে পারছো। না বেগে গেছো, বাস্তবে পরে বুঝবা, পরে কিন্তু এখন অ্যাডমিশন সময় চলতেছে, তাড়াতাড়ি চলে আইসো, বুঝো নাই। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে। আন্টিকে বইলো তাড়াতাড়ি আসতে বলো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখেন বলছে জাতীয় সঙ্গীত, বলছে জাতীয় সংসদের প্রতীক, তাহলে তার নাম কি, শাপলা, পাইছেন। আচ্ছা, এইগুলো পড়বে একটু, আমি দ্রুত গতিতে দাগায় দিচ্ছি, একটু এই পাশে দাগায় দেই। দেখেন এবার আপনারা দেখবেন, একটু পড়বেন হইতেছে এটা পড়বেন, তারপরে এটা পড়বেন, এটা পড়বেন, এরপরে এই পাশ থেকে পড়বেন হইতেছে এটা পড়বেন, কাস্টিং ভোট, হুইপের কাজ শৃঙ্খলা রক্ষা করা, এটা পড়বেন। 4 ক্রসিং, এটা ভালো করে পড়বেন। তারপর অধ্যাদেশ ভালো করে পড়বেন। বেসরকারি বিল, এগুলো পড়বেন। এগুলো আসার সম্ভাবনা একদমই নগণ্য,
নগণ্য, তাও এগুলো একটু পড়বেন, 1-2 বার দেখে যাবেন। আসার সম্ভাবনা কম, কারণ এটা এখন বর্তমানে আসার সম্ভাবনা তুলনামূলক অনেক কম, অনেক কম, অনেক কম। ঠিক আছে? আচ্ছা, এইখানে রাষ্ট্রপতি নির্বাচন আছে, এদের নির্বাচন, এটা একটু পড়েন তো, এটা একটু পড়েন, কারণ এটা হচ্ছে গণভোট, তো জিয়াউর রহমান চালু করছে, আবার গণভোট হয়েছে। বর্তমান উপদেষ্টার নাম কি বলেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো সম্পর্কে একটু পড়বেন। আচ্ছা, এবার যান একটু, আচ্ছা এই যে এইটা ভালো করে পড়বেন, এই গণভোটটা ভালো করে পড়বেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 2 দিন আগে গণভোট চালু হয়েছে, তো খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, ওরে তাহলে দেখাবো কি করে? আচ্ছা শোনেন, যদি আপনাদের লেকচার শিটের সাথে মিলতেছে না, তাহলে তো এখন করার কিচ্ছু নাই। আলটিমেটলি লেকচার শিটের সাথে তো মিলতেছে না, তাহলে মোটামুটি আপনারা, আমি বলি শোনেন, আপনাদের যে এই যে ওল্লাল্লাহ, আপনাদের এইখানে দেখেন, একটু লক্ষ্য করেন, আপনাদেরকে আমি যে সংবিধানের ক্লাসটা হয়েছে, এই সংবিধানের পুরো ক্লাসের পিডিএফ এটা আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? তো দেখেন, তাহলে আপনারা যেহেতু আপনাদের কাছে নাই, তো হুদাই আমি শুধুমাত্র দাগায় লাভ নাই আলটিমেটলি। বুঝতে পারছেন? তা আলটিমেটলি লাভ নাই। তো কাজেই আমরা একটা কাজ করি, সেটা হইতেছে, যেহেতু লেকচার শিটটা নাই বা লেকচার শিটের সাথে মিলতেছে না, তো কাজেই আপনারা সংবিধান সম্পর্কে আর টপিকগুলো সম্পর্কে একটু পড়ে নেবেন, আশা করি যেগুলো আছে আর কি গুরুত্বপূর্ণ। তাহলে ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি সংবিধানের যেটা পড়াইলাম এইটার উপরে আপনাদেরকে নেক্সট ক্লাসে আপনাদেরকে আজকের পরে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হবে। তো আমি এটা পিডিএফ করার ব্যবস্থা করতেছি। ভাইয়া দিয়ে আসো। ওকে, তাহলে আপনারা একটা কাজ করেন, ওই যে আপনারা পিডিএফ চাইছিলেন না, আপনারা তাহলে মোটামুটি একটু পিডিএফটা এটা নেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, তাহলে আপনাদের এটা এই পিডিএফটা নিলেই হয়ে যাবে। শোনো রিয়াজ, এটা তুমি পিডিএফ বানাও তো, একটু ওদের সামনেই বানাও, পিডিএফ বানায় ওদেরকে দিয়ে দিও আর কি। এটা হ্যাঁ, ওদের তো লেকচার শিটের সাথে মিলতেছে না আর কি, শেষ স্যার। তো মোটামুটি তো শেষে করে দেবো আর কি। লেকচার শিটের সাথে না মিললে কী করবো? বাস আপনার পড়া চালু থাক, আমি একটু পরে করতেছি। আর কি পড়াবো শেষ ভাইয়া? আর কি পড়াবো বলো? হ্যাঁ হ্যাঁ কারণ ডোরে কি অবস্থা ভাই? হে ওকে, ঠিক আছে, তাহলে আজকে অনেক টায়ার্ড, ক্লান্ত আমরা। ঠিক আছে, তোমরা, আমি তোমাদের বলি লেকচার সেটা যদি মিলতেছে না, তাহলে আমি আর কি করাবো বলো? আচ্ছা, তোমাদের একটা জিনিস শেখাই, খুব ম্যাজিক একটা টেকনিক শেখাচ্ছি, 2 সেকেন্ডে একটা ম্যাজিক টেকনিক শেখাবো, মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। দেখো, তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি, তার নাম কি বলতো? চাকমা। এই চাকমারা কোথায় বসবাস করে বলতো? রাঙ্গামাটিতে। লিখে নাও, রাঙ্গামাটি। তারা চাকমারা কোথায় বসবাস করে? রাঙ্গামাটি। তোমাদের আজকে একটা টপিক আছে রাঙ্গামাটি, দেখে নাও। তাহলে চাকমারা বসবাস করে কোথায়? রাঙ্গামাটি। চাকমারা বসবাস করে রাঙ্গামাটি। মারমা আছে, এবার লেখো মারমা। চাকমা মারমা, তোমরা নিশ্চয় নাম শুনছো। মনে রাখবা মারমারা বান্দর, মারমা বান্দর, তাহলে মনে রাখবা বান্দরবান। তাহলে মারমা বান্দর দিয়ে মনে রাখবা বান্দরবান। ভাই এখানে যদি কেউ মারমা থেকে থাকো মাফ করে দিও, আমি এটা মনে রাখার জন্য বলছি। মারমা বান্দর, এটা দিয়ে মনে রাখবা। তাহলে দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় উপজাতি কি বলতো? চাকমা। আর বাংলাদেশের সবচেয়ে বড় জেলার নাম কি? তার নাম রাঙ্গামাটি জেলা। তাহলে বড় জিনিস বড় জায়গায় রেখে দাও, মনে রাখবা মারমা রা বান্দর, এই জন্য বান্দরবনে বসবাস করে। মারমা মুরং এগুলো বান্দর, মনে রাখবা বান্দরবনে। তাহলে দেখো, চাকমা মারমা দুইটা গেল না। এবার আসো কি বলতো? এবার আসো ত্রিপুরা। দেখো
তোমরা জানো নিশ্চয়ই যে বাংলাদেশের পার্বত্য অঞ্চল কয়টা বলো তো ভাইয়া? 3টা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। তাহলে দেখো রাঙ্গামাটি, বান্দরবান 2টা গেল, তাহলে বাকি থাকে কোনটা? খাগড়াছড়ি। লেখো খাগড়াছড়ি। তাহলে ত্রিপুরারা বসবাস করে কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে বসবাস করে। তাহলে ত্রিপুরারা বসবাস করে কোথায়? খাগড়াছড়িতে। আর শরীর চলতেছে না রে রিয়াজ, আর চলতেছে না, আর চলতেছে না। কালকে কি স্বজন ভাইয়ের ক্লাস হয়েছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে। আজকে আর উপযোগী না পড়াই, ঠিক আছে? তোমরা অনেকে আবদার করতেছো, তোমাদের নাকি 6টা ক্লাস আছে। ক্লাস আছে নাকি ওদের? কাদের জানি ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে দেখো, আমি তাহলে নেক্সট ক্লাসে দিয়ে তোমাদের এই উপজাতিটা থেকে শুরু করব। ক্লিয়ার? বুঝতে পারছো? নেক্সট ক্লাস থেকে উপজাতিটা শুরু করব, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, উপজাতি 5-7 মিনিট লাগবে। তোমাদেরকে নেক্সট ক্লাসের দিন পড়াবো না, ওকে? তাহলে এটা তোমরা মোটামুটি তোমরা যেগুলো পড়াইলাম, সংবিধান, তোমার বাসার মধ্যে আজকে সংবিধানের A to Z যা যা আছে সংবিধান পড়ে ফেলবা, এবং আমি যা যা পড়াইছি মোটামুটি এগুলো পড়লেও হবে। আর তোমরা কি একটা কাজ করবা, সেটা হইতেছে তোমরা একটা বই নিবা, বা তোমাদের লেকচার শিট নিশ্চয় আছে, শিটের মধ্যে তোমরা দেখবা। হ্যাঁ, তাহলে তোমাদের যেগুলো শিটে আছে, তাহলে এগুলো পড়লেও ইনশাল্লাহ কমন আসবে। নেক্সট ক্লাসে আপনি নেবেন প্লিজ। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে ওকে। কি রিয়াজ, নিব না আমি নেক্সট ক্লাসে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই ভরসা রেখে সবাইকে আসসালামু আলাইকুম।